নমস্কার বন্ধুরা, আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত মানুষ খেকোর ফাঁদ। খ্যাতনামা বেসরকারি ঘুঘু অর্থাৎ গোয়েন্দা কর্নেল নীলাদ্রি সরকার ডাকলে এই রিপোর্টার জয়ন্ত চৌধুরী নরকে যেতেও রাজি। কিন্তু নরকে নয়, সেবারে ডাক এলো রাজস্থান থেকে। জায়গাটার নাম মাধোপুর, জয়পুর থেকে অনেক দূরে একটা জঙ্গলে জায়গা। কিভাবে যেতে হবে সব পথ নির্দেশ ছিল টেলিগ্রামে, তাই পৌঁছতে কোনো অসুবিধে হলো না। মাধবপুরে গিয়ে দেখলুম আমার জন্য একটা জিপ অপেক্ষা করছে। জিপের ড্রাইভারের কাছে জানলুম আমার বৃদ্ধ বন্ধুটি এখন বাঘ শিকারের নেশায় মেতেছেন। জয়পুরের মহারাজার এক সংরক্ষিত বনাঞ্চল রয়েছে মাধবপুরের মাইল 5 দূরে। এখন অবশ্য তার মালিক ভারত সরকার। সেখানে বন বিভাগের বাংলোয় কর্নেল সাহেব মহামান্য অতিথির সম্মানে বাস করেছেন। সম্প্রতি ওই এলাকায় একটি মানুষ খেকো বাঘের ভীষণ উপদ্রব দেখা দিয়েছে। কর্নেলের মাথায় বাঘটা নিকেশ করার ঝোঁক চেপে গেছে বিলক্ষণ। শুনে আমার বুক কেঁপে উঠল, আফসোস হলো। খুলে জানালে আমার হেভিওয়ে এক্সপ্রেস রাইফেলটা আনতুম। তারপর মনে পড়ল কিছুদিন আগে কর্নেলকে কথায় কথায় বলেছিলুম মানুষ খেকো বাঘ মারার সুযোগ আজ অবধি পাইনি, পেলে একবার চেষ্টা করে দেখতুম। তার জবাবে কর্নেল ঠাট্টা করে বলেছিলেন, আদতে সাধারণ বাঘও কি তুমি কখনো মেরেছ জয়ন্ত? 1000টা সাধারণ বাঘ যে না মেরেছে তার পক্ষে মানুষ খেকো বাঘ মারার স্বপ্ন দেখা উচিত নয়। বুড়ো কথাগুলো মনে রেখেছিলেন বোঝা যাচ্ছে, কারণ আমি জোর তর্কাতর্কি করেছিলাম, ওর বক্তব্য মেনে নিতে পারিনি। তাই কি এই ডাক? কিন্তু তাহলে আমাকে রাইফেল আনতে বলেননি কেন? এই সব ভেবে খুব রাগও হলো। উনি আমাকে নিয়ে বরাবর এমন পরিহাস করেন কেন? পৌঁছে দেখি একটা ছোট্ট টিলার গায়ে সুন্দর বাংলোর বারান্দায় কর্নেল আর এক অচেনা ভদ্রলোক বসে রয়েছেন। কর্নেল আমাকে দেখেই চেঁচিয়ে উঠলেন, হ্যালো ডার্লিং, কনগ্রাচুলেশনস, গুড লাক ফর ইউ। বললুম, আগামোটা দিতে চাইলেন কর্নেল? কর্নেল হেসে উঠলেন। তারপর সেই ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। ওর নাম রাজাধিরাজ আচরল, পুলিশ সুপার, একজন জবরদস্ত শিকারী উনি। কর্নেলের সঙ্গে পুলিশ কর্তাদের যোগাযোগ ঘটে যায়, এটা অবাক লাগে আমার। ঠাট্টা করে বললুম, ম্যান ইটার পাকড়াও করতেও প্রাইভেট গোয়েন্দার পুলিশ দরকার হয় আজকাল। বাহ! মিস্টার আচরল কিন্তু হো হো করে হেসে উঠলেন। বললেন, না না, জাস্ট আকস্মিক যোগাযোগ। গল্পগুজব বন্ধ করে কর্নেল আমাকে কিছুক্ষণ বিশ্রাম করে নিতে বললেন। পথশ্রমের ক্লান্তি দূর করার জন্য স্নান করলুম। তারপর 3 জনে একসঙ্গে বসে লাঞ্চটা সেরে নেওয়া হলো। সেই ফাঁকে মানুষ খেকো বাঘটার খবরাখবর দিলেন কর্নেল। কদিন আগে জঙ্গলের মধ্য দিয়ে যে হাইওয়ে আছে, 3 জন লোক সাইকেল চেপে আসছিল একের পর এক, কেউ পাশাপাশি ছিল না। প্রথম সাইকেলটা বাঁকের 10 গজ দূরে তখন হঠাৎ বাঁদিকের পাথরের পাঁচিলে একটা বাঘ উঠে আসে। ব্রেক কষবার আগেই সে রাস্তার মাঝখানে লাফিয়ে পড়ে। তার ফলে সাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। অমনি সে গর্জন করে ওঠে। এদিকে লোকটা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ছিটকে সরে আসে। সাইকেলটা পড়ে যায় এবং চাকা ঘুরতে থাকে। পিছনের লোক দুটো কিছু লক্ষ্য করেনি, তাই তারাও এসে প্রথম সাইকেলটার উপর একসঙ্গে হুমড়ি খেয়ে পড়ে এবং সামনে বাঘ দেখে লাফ দিয়ে সরে যায়। 3টে সাইকেলের চাকা বো বো করে তখন ঘুরছে এবং একটা বাঘ খেপে গিয়ে থাবা মারছে একটার উপর একবার অন্যটায়, আর প্রচন্ড গর্জাচ্ছে। অন্যদিকে পাথরের গায়ে সেটে 3টে ভয় পাওয়া মানুষ কাঠ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। তাদের পালানোর ক্ষমতাও নেই। বাঘটা
কিছুক্ষণ সাইকেল তিনটের সঙ্গে লড়াই করার পর বিরক্ত হয়েই যেন শেষ ডাক ছেড়ে ডান দিকের পাঁচিলে লাফিয়ে ওঠে এবং অদৃশ্য হয়। তখন তিনটে লোক ধীরে সুস্থে সাইকেলের কাছে আসে। আশ্চর্য, সাইকেলের কোনো ক্ষতিই হয়নি। তারা এরপর কি করেছিল বোঝাই যায়। ঘন্টায় কমপক্ষে 50-60 মাইল জোরে পালিয়ে যাওয়া এক্ষেত্রে স্বাভাবিক। প্রথমেই যে বসতিতে তারা পৌঁছায় সেখানে হুলুস্থুলু শুরু করেছিল, কারণ লোকেরা দেখে তিনটে সাইকেলওয়ালা আচমকা ঝড়ের মতো এসে সাইকেল থেকে লাফ দিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। সাইকেলগুলো আবার চারদিকে ছিটকে পড়ে। জ্ঞান হলে তাদের মুখে সব জানা যায়, কিন্তু ঘটনার শেষ এখানে নয়। পরদিন সকালে দেখা গেল সেই বসতির এক বুড়ি উঠোনে পড়ে আছে, ক্ষত বিক্ষত শরীর। বোঝা যায় বাঘটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বুড়িকে, পারেনি। কেন পারেনি কে জানে, কিন্তু পায়ের খানিকটা মাংস খুবলে খেয়ে গেছে। এরপর দ্বিতীয় শিকারের খবর পাওয়া গেল মাঠের ক্ষেতে। একটা বুড়ো ঘাস কাটতে গিয়েছিল বিকেলে, কিন্তু রাতেও ফিরল না। ব্যাপারটা অনুমান করা গায়ের লোক পরামর্শ করতে বসলো, কিন্তু রাতের বেলায় সাহস করে কেউ খুঁজতে বের হলো না। পরদিন সকালে দেখা গেল একই দৃশ্য। এবারেও বাঘটা বুকের কিছুটা খেয়েছে, টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, পারেনি। আজ সকালে ঘটেছে আরেক বীভৎস কাণ্ড। সেই গাঁয়ের মোড়লকে বাঘটা একইভাবে মেরে রেখে গেছে। মোড়লের বাড়ির পিছনে জঙ্গল আছে, তার নিচে ধাপবন্দি পাহাড়ি ক্ষেত। মোড়লকে সম্ভবত শেষ রাতে আক্রমণ করেছিল, কিন্তু এবার বাঘটা ঘরে ঢুকেছিল। ঘর থেকে তাকে টেনে উঠোন পার করে খেতে নিয়ে যায়। তারপর একইভাবে বুকের খানিকটা খেয়ে রেখে যায়। লাশটা এখনো রয়েছে। কাছেই দুটো গাছে দুটো মাচান বাঁধা হয়েছে। কর্নেল এবং মিস্টার আচরল সেখানে বাঘটার আশায় বন্দুক হাতে অপেক্ষা করবেন। কর্নেল আরও জানালেন, প্রথম ঘটনার পরই সরকারি শিকারীরা লাশের কাছে ওত পেতে রাত জাগেন, কিন্তু বাঘটা আর আসেনি। দ্বিতীয় লাশের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। এ থেকে মনে হচ্ছে মোড়লের লাশের কাছেও সে আসবে কিনা সন্দেহ। তবে ওকে চুপ করতে দেখে মিস্টার আচরল বললেন, তবে কি কর্নেল? কর্নেল কেমন হেসে বললেন, আমার ধারণা এবার বাঘটার আসার চান্স আছে। অন্তত যদি বুদ্ধিমান বাঘ হয়, তাহলে তো আসা একান্তই উচিত। না এলে যে সে প্রাণে মারা পড়বে। আমরা দুজনেই হতভম্ব হয়ে গেলুম। বলেন কি, বাঘটা মরির কাছে না এলে মারা পড়বে? এ কি উদ্ভট কথা! মরির কাছে এলে তবে না গুলি খেয়ে বাঘ মারা পড়ে? মিস্টার আচরল অবাক হয়ে বললেন, এ হেয়ালির মানে কি কর্নেল? হেয়ালি? মোটেও না, বলে কর্নেল ঘন ঘন মাথা নাড়াতে লাগলেন। একটু পরে বললেন, বুঝলেন না, বাঘ মানুষ খেকো হয় কেন? যখন শিকার করার স্বাভাবিক ক্ষমতা নষ্ট হয়ে যায়, তখন বাঘ সবচেয়ে সহজে ধরার মতো শিকার মানুষের উপর হামলা করে। এই বাঘটার ব্যাপার স্যাপারগুলো দেখুন। প্রথম ঘটনা সেই সাইকেল পর্ব। ওই অবস্থায় বাঘ বিরক্ত হয়ে ওদের আক্রমণ করাটাই স্বাভাবিক ছিল, কিন্তু তা করেনি। বোঝা যায় বাঘটার মধ্যে সুস্থতার লেশ মাত্র নেই, অর্থাৎ সে ভীতু কিংবা স্বাভাবিক প্রবৃত্তিজাত ক্ষমতা তার মধ্যে নেই। এ অবস্থা বাঘের কখন হয়? যখন কোনো কারণে সে শারীরিক কিছু দরকারি ক্ষমতা হারায়। এটা নিছক বার্ধক্যে দরুন না হতেও পারে, বরং
কোনো শিকারীর গুলিতে সে স্বাভাবিক তৎপরতা হারিয়ে অক্ষম হয়ে গেছে, কিংবা কোনো প্রতিদ্বন্দ্বী জন্তুর সঙ্গে যুদ্ধে তা হারিয়েছে। এই বাঘটার প্রথম একটা বৈশিষ্ট্য দেখুন, সে তার মড়ি টেনে নিয়ে গিয়ে নিরাপদ জায়গায় লুকোতে পারে না, অর্থাৎ তার শিকার বওয়ার ক্ষমতা নেই। দ্বিতীয় বৈশিষ্ট্য, সে আর মড়ির কাছে ফেরে না। তার মানে নিশ্চয়ই কোথাও মড়ির উপর বসা অবস্থায় গুলি খেয়েছিল। মিস্টার আজরল বললেন, তাহলে বলছেন কেন সে মোড়লের মড়ির কাছে ফিরবেই? কর্নেল হাসতে হাসতে বললেন, না এলে যে খিদের জ্বালায় মরতে হবে ওকে। প্রতিবার মরি পেট পুড়ে না খেয়ে পালাবে নাকি? খিদের জ্বালা বড় জ্বালা। এবার হয়তো সে একটা রিস্ক নেবে। এই ব্যাখ্যায় মিস্টার আজরল সন্তুষ্ট হলেন, কিন্তু আমি হলুম না। এই বুড়ো হরু ঘুঘুকে তো হাড়ে হাড়ে চিনি, ওর হেয়ালি বোঝার ক্ষমতা কারও নেই। কথা হলো, আমরা ঠিক সূর্যাস্তের আগে সেই গাঁয়ে যাব এবং মরির কাছে মাচানে উঠব। তখনও ঘন্টা 2 দেরি। আমি গড়িয়ে নিতে গেলুম ততক্ষণ। মিস্টার আজরল সেই ফাঁকে তার জরুরি কয়েকটা ফাইল নিয়ে বসলেন। থানা থেকে লোক এসেছিল, আর কর্নেল বেরোলেন, বলে গেলেন, গ্রামেই অপেক্ষা করব আপনাদের জন্য, আপনারা টাইমলি চলে যাবেন। রাইফেল হাতে কর্নেল বেরিয়ে এলেন। এটা ওর পক্ষে স্বাভাবিক। সব কাজ ভালোভাবে খুঁটিয়ে দেখে এগোবেন না। গ্রামে গিয়ে হয়তো বাঘটার সম্পর্কে আরো খবর জেনে নেবেন। সূর্য ডুবতে ডুবতে আমি আর মিস্টার আজরল জিপে করে যথাস্থানে গেলুম। জিপটা গাঁয়ের কাছারির সামনে রেখে পায়ে হেঁটে আমরা ধাপবন্দি পাহাড়ি ক্ষেত ধরে এগোচ্ছি। হঠাৎ দেখি কর্নেল একটা বটা ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছে। কাছে গেলে বললেন, আসুন মিস্টার আজরল। এসো জয়ন্ত ডার্লিং, গুড ইভিনিং। মিস্টার আজরল বললেন, এখানে কি করছেন কর্নেল? কর্নেল ঝোপে আটকানো একটা কাপড় দেখিয়ে বললেন, এটা পরীক্ষা করছিল, মোড়লের জামাটা আটকে আছে, চলুক। মাচানে ওঠার সময় হয়ে গেছে। লাশটা দেখে আমি শিউরে উঠলুম, আর দ্বিতীয়বার তাকানোর সাহস হলো না। 10 গজ চড়া, 15 গজ লম্বা ছোট্ট ক্ষেতের মধ্যিখানে সেটা পড়ে আছে, এক পাশে কাত হয়ে। বিভৎস। তার পশ্চিমে একটা মস্ত নিম গাছ, সেখানে 20 ফুট উঁচুতে মাচান দেখলুম। কর্নেল বললেন, মিস্টার আজরল, আপনি ওই মাচানে উঠুন। একটা কথা বলে রাখি, আমি শীষ না দিলে কিন্তু কোনো প্রলোভনেও গুলি করবেন না প্লিজ, কথা দিন। মিস্টার আজরল বললেন, অবশ্যই, কথা দিচ্ছি। কর্নেল আমার দিকে ঘুরে বললেন, ডার্লিং, তোমাকেই গুলি করার সুযোগটা দিতে চাই। এই নাও রাইফেল, এবার দেখব তোমার হাতের টিপ কেমন। কিন্তু মনে রেখো, আমি শীষ না দিলে তুমিও গুলি ছুড়বে না, কথা দাও। এরপরে বুড়োর সঙ্গে আমি পূব দিকের একটা গাছের মাচানে উঠলুম। কোনো রকম নড়াচড়া চলবে না, চুপচাপ বসে রইল। দেখতে দেখতে অন্ধকার ঘন হয়ে উঠল, সময় কাটতেই চায় না। তারপর আমাদের পিছনে চাঁদ উঠলে স্বস্তি পেলুম। হালকা জ্যোৎস্না গাছের পাতার ফাঁক দিয়ে মুড়ির উপর পড়ল। আরো কিছুক্ষণ পরে মুড়িটা জ্যোৎস্নায় স্পষ্ট হয়ে উঠল, কিন্তু বাঘের কোনো লক্ষণ নেই। ঝিঁঝি ডাকছে একটানা। অনেক দূরে একবার শেয়াল ডাকলো, তারপর আবার সব স্তব্ধ হয়ে গেল। গ্রামের দিকে শেষ আলোটিও নিভে গেল। চোখ জ্বালা করতে লাগলো। এক দৃষ্টে কতক্ষণ আর তাকিয়ে থাকা যায়? আস্তে আস্তে উত্তেজনা থিতিয়ে একটা ঝিম ধরা ভাব লাগলো শরীরে। রাইফেলটা অসম্ভব ভারী লাগছিল। এবার হাত পা ছড়াতে পারলে আরাম পাওয়া যেত, কিন্তু নড়াচড়া করা বারণ। গ্রামের দিকে সেই সময় কুকুরের ডাক শোনা গেল। কুকুরগুলোর বোকামি দেখে রাগ হচ্ছিল, কারণ ওরা ডাকতে ডাকতে এদিকেই আসছে মনে হচ্ছিল।
সাবধানে কর্নেলের দিকে ঘুরলুম। দেখি বুড়োর চোখ দুটো যেন জ্বলছে এবং কখন হুমড়ি খেয়ে বসে কিছু দেখছেন লক্ষ্যই করিনি। কুকুরের ডাক থেমে গেলে কর্নেল নড়ে বসলেন। এটা কি ঠিক হলো? বাঘের চোখ খুব তীক্ষ্ণ, বিন্দু মাত্র নড়াচড়া সে টের পেয়ে যায়। কিন্তু কি আশ্চর্য, আমাকে আরো অবাক করে কর্নেল দেখলুম পা বাড়াচ্ছেন, এক পা নামিয়েছেন, যেন নামতে যাচ্ছেন। ফিস ফিস করে ওঠার আগেই উনি আমার হাঁটুতে চাপ দিয়ে চুপ করার ইঙ্গিত দিলেন। তখন হতভম্ব হয়ে বসে ওর কাণ্ড দেখতে লাগলুম। কর্নেল নিঃশব্দে গাছ থেকে নেমে গেলেন। তারপর আর ওকে তন্ন তন্ন খুঁজেও দেখতে পেলুম না। ব্যাপারটা কি? চেয়ে চেয়ে বিপদের মুখে পড়তে গেলেন কেন? হঠাৎ আমার চোখ গেল মুড়ির দিকে। কি একটা কালো বস্তু নড়াচড়া করছে ওখানে। তাহলে বাঘটা এসে গেছে। কিন্তু কর্নেলের শীষ না শুনলে গুলি করা বারণ। হাত নিষ্পিস করতে লাগলো। কালো জন্তুটা কিন্তু মুড়িতে বসলো না, আশেপাশে ঘুরঘুর করছে। তখন মনে হলো ওটা তাহলে বাঘ নয়, সম্ভবত হায়না অথবা ভালুক। তা যদি হয় তাহলে বোঝা যাচ্ছে বাঘটার আশা এখন অনিশ্চিত হয়ে গেল। আমার চোখ ছিল জন্তুটার দিকে। একটু পরে সেটা মুড়ির কাছে স্থির হয়ে বসতেই দেখলুম আমাদের মাচানের তলা থেকে আর একটা জন্তু হামাগুড়ি দেওয়া মানুষের মতো এগোচ্ছে। চাঁদের আলো এই জায়গায় স্পষ্ট নয়, ছায়া আছে, কিন্তু জন্তুটা যে মুড়ির দিকেই এগোচ্ছে তার ঠিক। উত্তেজনায় অস্থির হয়ে দেখতে থাকলুম। দ্বিতীয় জন্তুটা মুড়ির কাছাকাছি যেতেই প্রথম জন্তুটা যে লাফ দিয়ে উঠে পড়ল। সে পালিয়ে যাওয়ার তালে তার ভঙ্গি দেখেই সেটা বোঝা গেল। কিন্তু অমনি দ্বিতীয় জন্তুটা তার উপর ঝাঁপ দিল। নির্ঘাত মুড়ি নিয়ে হায়না আর ভালুকে লড়াই বাঁধল। কিন্তু সেই মুহূর্তে কর্নেলের চিৎকার শুনলাম আর টর্চও জ্বলে উঠল। কর্নেল ডাকছেন, মিস্টার আজরল, জয়ন্ত, চলে এসো, বাঘ ধরেছি। বাঘ ধরেছেন? আমি মাচা থেকে ভেবাচাকা খেয়ে নেমে এলুম। মিস্টার আজরলও ততক্ষণে এসে পড়েছেন, হাতে টর্চ। গিয়ে দেখি যে দুটো কালো জিনিসকে জন্তু ভেবেছিলুম তা মানুষ, এবং প্রথম জন্তুটা একজন অচেনা মানুষ। দ্বিতীয় জন্তুটা স্বয়ং কর্নেল নীলাদ্রি সরকার। লোকটাকে উনি জাপটে ধরে আছেন। লোকটার হাতে একটা বড় ছোরা। হাত দুটো শুদ্ধ ধরে কর্নেল ওকে বেকায়দায় ফেলেছেন। মিস্টার আজরল ছোরাটা কেড়ে নিয়ে হুইসেল বাজিয়ে দিলেন। অমনি গায়ের দিক থেকে টর্চ জেলে কারা সব দৌড়ে এলো। ধূপ ধূপ শব্দ শুনে বুঝলুম সবাই পুলিশ। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলুম। কোথায় ম্যানেজার? এই যে নিতান্তই মানুষ। বাংলোয় ফিরতে রাত 1টা বেজেছে। ফেরার পর কর্নেল বললেন, জয়ন্ত, খুব হতাশ হলে? বাঘের বদলে মানুষ? হাই অ্যাসিওর ডার্লিং, এরপর তোমাকে সত্যিকার মানুষকেও বাঘ মারার চান্স দেব। প্লিজ রাগ করো না। আমি গুম হয়ে দেখেছি সারাক্ষণ। এবার বললুম, কিন্তু ব্যাপারটা কি? কর্নেল বললেন, সামান্য। হে আমার বরাত জয়ন্ত, যেখানে যাব খনি আর খুন এসে আমার ঘাড়ে পড়বেই। এই দেখো না, ম্যান ইটার মারবো বলে জাঁকিয়ে আসর জমিয়ে বসলুম এখানে, অথচ এখানেও সেই খুন আর খনি। এই বলে কর্নেল সব হেয়ালির সমাধান করলেন। সংক্ষেপে তা বর্ণনা করছি। 3টি সাইকেলের সঙ্গে একটা খেয়ালি বাঘের সংঘর্ষ থেকেই এই খুনি লোকটার মাথায় মতলব খেলেছিল। সে হতভাগ্য মোড়লের একজন পুরানো শত্রু। জমি জমা নিয়ে বিবাদ ছিল। মামলায় হেরে সে ভূত হয়েছিল, কিন্তু মোড়লকে খুন করার সুযোগ পাচ্ছিল না। কারণ মোড়ল খুন হলেই তার উপর স্বাভাবিক দায় পড়বে খুনের। সবাই জানে এই শত্রুতার কথা। অতএব সে সাইকেল ও বাঘের সংঘর্ষ থেকে মতলব আঁটল। কিন্তু প্রথমেই মোড়লকে খুন করলে পাছে কেউ কিছু সন্দেহ করে বসে, তাই সে অন্য রাস্তা নিল।
এই ধূর্ততার কোনো তুলনাই হয় না। প্রথমে খুন করলো এক নিরীহ বুড়িকে, ঠিক বাঘে ধরার মতো চিহ্ন রাখলো, ছুরি দিয়ে এমন ভাবে খুনটা করলো যে বাঘের নখ ও দাঁতের দাগ বলে সবার মনে হবে। মুড়ি টেনে নিয়ে যাওয়ার চিহ্নও রাখলো। দ্বিতীয়বার খুন করলো একই ভঙ্গিতে। তারপর তার নির্দিষ্ট লক্ষ্য মোড়লকে খুন করতে আর অসুবিধে হলো না, কারণ ততদিনে মানুষ খেগো বাঘের খবর রটে গেছে, শিকারীরা এসেছে, মাচানে বসেছে, আবহাওয়া তৈরি হয়ে গেছে। অতএব মোড়লকে মারতে আর অসুবিধা নেই। কিন্তু কর্নেলের চোখ তীক্ষ্ণ। প্রথমেই তিনি একটা ব্যাপার লক্ষ্য করে অবাক হলেন, কোনো মুড়ির চারপাশে বাঘের পায়ের দাগ নেই কেন? মোড়লের মুড়িটা তিনি হাতে হাতে দেখলেন, অন্য দুটো দেখার সুযোগ পাননি। মুড়ি পরীক্ষা করেই ওর সন্দেহ বেড়ে গেল। মাথার খুলি দুফাঁক হয়েছে, এটা বাঘের থাবায় হতে পারে। চুলে রক্ত নেই, তার মানে মোড়ার উপর ছুরি চালানো হয়েছে। আর জামা বা ধুতি যেভাবে ঝোপে আটকানো আছে, বাঘ টেনে নিয়ে গেলে অমন ভাবে থাকতেই পারে না। সবচেয়ে অদ্ভুত কাণ্ড, মোড়লের লাশের নিচে মাটিতে একটা ফাটল আছে। ফাটলের মধ্যে একটা মোটা হাতুড়ির মাথা কর্নেলের চোখে পড়েছিল। হাতল থেকে খুলে গিয়েছিল মাথাটা। সম্ভবত খুনির হাতে হাতুড়িটা ছিল। ওই অবস্থায় টেনে এনেছিল মুড়িটা, তারপর কিভাবে খুলে ওখানে ঢুকে যায়। বাঘের মুড়ি বলে লাশ কেউ ঘাঁটাঘাঁটি করেনি, তাই চোখে পড়েনি। কিন্তু কর্নেল তা দেখেছিলেন। তারপর কৌশলে গায়ে রটিয়ে দিয়েছিলেন যে গায়ের কারো একটা হাতুড়ির মাথা হারিয়ে গেছে কিনা। এর ফলে খুনি সন্ত্রস্ত হয়ে ওঠে এবং ফাঁদে পা দেয়। সে এসেছিল হাতুড়ির মাথাটা নিয়ে যেতে।